বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাইহানা ফেরদৌস, সহকারী শিক্ষক, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। এখন আমি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসটি উপভোগ করবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি অধ্যায় 1 বাংলাদেশের ইতিহাস অধ্যায়টি থেকে পাঠ 8, 9 ও 10 সম্পর্কে আলোচনা তুলে ধরব। প্রিয় শিক্ষার্থীরা, ইতোপূর্বে তোমরা এই অধ্যায়টির অন্যান্য পাঠগুলো সম্পর্কে ধারণা লাভ করেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আজকের আলোচনা শুরু করি। শুরুতেই পাঠ 8 প্রাচীন বাংলাদেশের গৌরব, ভাষা, সাহিত্য আর শিক্ষা। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, শুরুতেই ভাষা ও সাহিত্য। শিক্ষার্থীরা, তোমাদের জন্য বলে রাখি, প্রাচীনকালে মহাস্থানগড়ে, অর্থাৎ মহাস্থানগড় কিন্তু প্রাচীনকালে পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল। এই মহাস্থানগড়ে পাথরে খোদিত একটি লিপি পাওয়া গেছে। আর ব্রাহ্মী অক্ষরে লেখা লিপিটির সময়কাল খ্রিস্টপূর্ব 3য় শতক। পাল ও সেন যুগের শাসকরা নিজেরাও পণ্ডিত ছিলেন এবং সাহিত্যও চর্চা করতেন, আর তাদের আবার সভাকবিও ছিল। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, পাল যুগে তাম্র শাসনে বিধৃত প্রশস্তি অংশে সংস্কৃত ভাষার চর্চা, শৈল্পিক মানসম্পন্ন কাব্য রচনার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। কবি সন্ধ্যাকর নন্দীর রামচরিত পাল যুগের প্রসিদ্ধ একটি কাব্যগ্রন্থ। আর পাল আমলে রচনা করা হয় চর্যাপদ। এই চর্যাপদ কিন্তু বাংলা ভাষার প্রাচীন নিদর্শন হিসেবে স্বীকৃত। প্রিয় শিক্ষার্থীরা, সেন রাজাগণও রাজ্য বিস্তারের পাশাপাশি নিজেরাও বিদ্যাচর্চা ও সাহিত্য চর্চা করতেন। প্রিয় শিক্ষার্থীরা, দানসাগর ও অদ্ভুত সাগর বল্লাল সেনের রচনা। আর লক্ষণ সেন পণ্ডিত ও কবি ছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, তিনি তার পিতা বল্লাল সেনের অসমাপ্ত অদ্ভুত সাগরটি সমাপ্ত করেন। প্রিয় শিক্ষার্থী, জয়দেবের গীতগোবিন্দ ও কবীন্দ্র ধোয়ারির পবনদূত কাব্য অমর সাহিত্যকর্ম। মানুষের মুখে ছড়িয়ে থাকা কবিতা সংকলন করে শ্রীধর দাস নাম দেন সদুক্তি কর্ণামৃত। প্রিয় শিক্ষার্থীরা, এখানে মানুষের মুখে মুখে ওই সময় মানুষ বিভিন্ন ছড়া কাটতো, ছড়া বলতো। এইসব ছড়াগুলোর সংকলন যাতে হারিয়ে না যায়, আর সে কারণেই শ্রীধর দাস তিনি এই কবিতাগুলো সংকলন করে নাম দেন সদুক্তি কর্ণামৃত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাহলে জানতে পারলে যে সেন রাজাগণ রাজ্য বিস্তারের পাশাপাশি তারা বিদ্যাচর্চাও করতেন, আবার সাহিত্য রচনাও করতেন। এমনকি সেনদের রাজসভায় পণ্ডিত, জ্ঞানী ও কবিদেরও সমাবেশ ঘটেছিল। প্রিয় শিক্ষার্থীরা, এই আলোচনা থেকেই আমরা বুঝতে পারি যে প্রাচীন বাংলাদেশের ভাষা ও সাহিত্যের দিক থেকে বেশ সমৃদ্ধশালী ছিল। এখন লক্ষ্য করো শিক্ষা। প্রিয় শিক্ষার্থীরা, পাল যুগের আগে বাংলাদেশের শিক্ষা সম্বন্ধে খুব বেশি জানা যায় না। তবে পাল যুগে শিক্ষার ব্যাপক বিস্তার দেখে অনুমান করা যায় মৌর্য ও গুপ্ত যুগেও কিন্তু শিক্ষার প্রচলন ছিল। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, বাংলাদেশে পাল যুগের অনেক বৌদ্ধ বিহার আবিষ্কার হয়েছে। আর এই বিহারগুলো ছিল এক একটি শিক্ষা প্রতিষ্ঠান। বৌদ্ধ ছাত্ররা এখানে পড়াশোনা করত। এখানকার শিক্ষকদের বলা হতো আচার্য বা ভিক্ষু, আর শিক্ষকদের বলা হতো শ্রমণ।
প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকবার বলছি, এই যে পাল যুগে যে বৌদ্ধ বিহারে যে শিক্ষা প্রতিষ্ঠান ছিল, এখানকার শিক্ষকদের বলা হতো আচার্য বা ভিক্ষু, আর শিক্ষকদের বলা হতো শ্রমণ। এরপর লক্ষ্য করো, প্রাচীন বাংলাদেশে হিন্দুদের প্রাথমিক বিদ্যালয় ছিল 3 ধরনের, যেমন গুরুগৃহ, চতুষ্পাঠী এবং পাঠশালা। আর হিন্দুদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে বলা হতো টোল। হিন্দু ধর্মগ্রন্থ টোলের প্রধান পাঠ্য বিষয় ছিল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বিশেষভাবে লক্ষ্য করো, প্রাচীন বাংলাদেশে হিন্দুদের যে 3 ধরনের প্রাথমিক বিদ্যালয়ের কথা আমি তোমাদের বলেছি, অর্থাৎ গুরুগৃহ, চতুষ্পাঠী এবং পাঠশালা, এর মধ্যে রাজা, মন্ত্রী বা অভিজাত পরিবারের ছেলেরা গুরুগৃহে পড়ার সুযোগ পেত। গুরু অর্থাৎ ব্রাহ্মণ সন্ন্যাসী বনের মধ্যে কুটির বানিয়ে থাকতেন, তার কাছেই রেখে আসা হতো ছাত্রদের। আর ছাত্ররা কিন্তু তখন ওই গুরুর বাড়িতেই থাকতো এবং গুরুর কাছেই পড়াশোনা করত। এরপর প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, যে চতুষ্পাঠীর কথা আমি বলেছি, এই চতুষ্পাঠীতে পড়তে পারত কেবল ব্রাহ্মণ ঘরের ছেলে মেয়েরা, কারণ এখানে সংস্কৃত ভাষা শেখানো হতো, যাতে টোলে উচ্চশিক্ষা গ্রহণ করতে সুবিধা হয়। প্রিয় শিক্ষার্থীরা, 12-13 শতকের মধ্যে ইউরোপের নানা দেশে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে, যেমন ইতালির বোলনা বিশ্ববিদ্যালয়, ফ্রান্সের প্যারিস বিশ্ববিদ্যালয়, ইংল্যান্ডের ক্যামব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইত্যাদি। অথচ 8ম শতকের মধ্যেই বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ এবং বিহারে অনেক বড় বড় বৌদ্ধবিহার গড়ে উঠেছিল। আর প্রিয় শিক্ষার্থীরা, এসব বিহারে যে শুধু ধর্মীয় বই পড়ানো হতো তা কিন্তু নয়, এখানে চিকিৎসাবিদ্যা, ব্যাকরণ, জ্যোতিষশাস্ত্র সহ নানা বিষয়ে শিক্ষা দেওয়া হতো। আর এসব আলোচনা থেকে বোঝা যায় যে শিক্ষার ক্ষেত্রে প্রাচীন বাংলার মানুষ বিশ্বের অনেক দেশের চেয়ে কিন্তু অনেক এগিয়ে ছিল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ পাঠ 8 থেকে প্রাচীন বাংলাদেশের গৌরব, ভাষা, সাহিত্য ও শিক্ষা সম্পর্কে ধারণা লাভ করেছ। এখন আমি পাঠ 9 মধ্যযুগে বাংলাদেশ, এই পাঠটির আলোচনা শুরু করব। তোমরা মনোযোগ দিয়ে শুনবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে, মুসলমানদের শাসন ক্ষমতা লাভের পরই কিন্তু বাংলাদেশে মধ্যযুগের সূচনা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশে মধ্যযুগের সূচনা শুরু হয় কিভাবে? মুসলমানদের শাসন ক্ষমতা লাভের পর থেকে বাংলাদেশে মধ্যযুগের সূচনা হয়। লক্ষ্য করো, 1204 খ্রিস্টাব্দে রাজা লক্ষণ সেনকে পরাজিত করে তুর্কি মুসলমান সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বাংলাদেশে মুসলিম শাসনের সূচনা করেন। এরপর তুর্কি মুসলমান সেনাপতিরা বাংলাদেশে মুসলিম শাসন বিস্তার করতে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, এর আগেই কিন্তু ভারতে মুসলমানদের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, আর দিল্লি ছিল তখন তাদের রাজধানী। আর দিল্লির সুলতানদের পাঠানো সেনাপতিরাই বাংলাদেশে কোনো না কোনো অংশ শাসন করতে থাকেন। প্রিয় শিক্ষার্থীরা, আর জয় করা অংশে প্রশাসকের দায়িত্ব পান তারা। প্রিয় শিক্ষার্থীরা, দিল্লি থেকে কিন্তু বাংলাদেশের দূরত্ব অনেক ছিল, যোগাযোগ ব্যবস্থাও ভালো ছিল না। প্রিয় শিক্ষার্থীরা, ধন সম্পদে ভরা দেশটিতে দিল্লি সুলতানদের অধীনে প্রশাসক হয়ে না থেকে স্বাধীনভাবে শাসন পরিচালনার ইচ্ছায় শাসকেরা দিল্লি সুলতানের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করতেন। আর এ খবর দিল্লিতে গেলে বিদ্রোহীদের দমন করার জন্য সৈন্য পাঠানো হতো। আর এভাবে কখনো কখনো জয়ের মধ্যে দিয়েই চলতে থাকে, একসময় পুরো বাংলাদেশ স্বাধীন হয়ে যায়। আর এই স্বাধীনতা কিন্তু তখন টিকে থাকে 1338 খ্রিস্টাব্দ থেকে 1538 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপর শিক্ষার্থীরা লক্ষ্য করো,
1526 খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয়। দিল্লিকে কেন্দ্র করে ভারতে মোগল বংশের শাসন শুরু হয়। আর শুরু থেকেই বাংলাদেশকে দখলে রাখার চেষ্টা করেছে মোগলরা, তবে সে চেষ্টা সফল হয়নি। প্রিয় শিক্ষার্থীরা, এক সময় বিহার অঞ্চলে আফগানিদের জমিদারি ছিল, অর্থাৎ এই সময়টাতেই, যে সময়টা থেকে মোগলরা বাংলাদেশকে দখল করার চেষ্টা করেছে, ওই সময় থেকে আফগানদের জমিদারি ছিল। শিক্ষার্থীরা, আফগানদের বিখ্যাত নেতা শের খান সুর মোগলদের হাত থেকে বাংলাকে রক্ষা করে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে কিন্তু বাংলাদেশের স্বাধীন আফগান শাসন শুরু হয়। আর পরবর্তীতে সম্রাট আকবরও আমাদের এই বাংলাদেশ দখল করতে পারেনি। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের বড় বড় জমিদারদের বলা হতো বারোভূয়া। আমি আবার বলছি, বাংলাদেশের বড় বড় জমিদারদের বলা হতো বারোভূয়া। এই বারোভূয়া একজোট হয়ে মোগলদের হাত থেকে বাংলাদেশের স্বাধীনতা টিকিয়ে রেখেছিলেন। আর প্রিয় শিক্ষার্থীরা, শেষ পর্যন্ত কিন্তু মোগল সম্রাট জাহাঙ্গীরের সময় 1610 খ্রিস্টাব্দে বাংলাদেশ মোগলদের অধীনে আসে। স্বাধীনতা হারিয়ে এবার বাংলাদেশ দিল্লির অধীনে একটি প্রদেশে পরিণত হয়। এদেশে পরোক্ষভাবে মোগল শাসন চলে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে, সুলতানি থেকে মোগল পর্ব পর্যন্ত বাংলাদেশে মুসলমানদের যে শাসনকাল, সেই শাসনকালটি মধ্যযুগ নামে পরিচিত। আমি আবার বলছি, সুলতানি থেকে মোগল পর্ব পর্যন্ত বাংলাদেশে মুসলমানদের শাসনকাল মধ্যযুগ নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ পাঠ 9 মধ্যযুগে বাংলাদেশ সম্পর্কে জানতে পারলে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি পাঠ 10 আধুনিক যুগে বাংলাদেশ পাঠটি নিয়ে তোমাদের জন্য আলোচনা তুলে ধরব। আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, পাঠ 10 আধুনিক যুগে বাংলাদেশ। শিক্ষার্থীরা, আধুনিক যুগে বাংলাদেশ এই পাঠটি আলোচনা করতে যে আমি তোমাদেরকে 2টি ধাপে বোঝানোর চেষ্টা করব। প্রথমত, পলাশীর যুগের পর থেকে, অর্থাৎ 1757 সালে 23 জুন নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হবার পর 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছরের ইংরেজ শাসন চলে। শিক্ষার্থীরা, এখানে তোমরা বিশেষভাবে মনে রাখবে, আসলে বাংলাদেশ কিন্তু প্রাচীনকাল থেকে ভারত উপমহাদেশের অংশ ছিল। আর মুসলমান শাসনের অবসান ঘটিয়ে ভারত উপমহাদেশের শাসন ক্ষমতায় বসে ইংরেজরা। মোগল যুগ থেকে ইউরোপের বণিক গোষ্ঠী এই উপমহাদেশে এসেছিল বাণিজ্য করতে। আর ইংরেজ বণিকরা কিন্তু একসময় এভাবেই সুযোগ পেয়ে ভারত উপমহাদেশের শাসন ক্ষমতা দখল করে নেয়। ভারত উপমহাদেশে ইংরেজ শাসন চলে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত, প্রায় 200 বছর। প্রিয় শিক্ষার্থীরা, এই 200 বছরের মধ্যে আবার কিন্তু প্রথম 100 বছর শাসন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামের বণিক প্রতিষ্ঠান। আর পরের 100 বছর শাসন ক্ষমতা গ্রহণ করে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া। আর রানীর পক্ষ থেকে ইংরেজ শাসকরা ভারত উপমহাদেশ শাসন করতেন। এই বিদেশি শাসনকে মেনে নিতে পারেনি বাংলাদেশের মানুষ, তাই তারা বিভিন্ন পর্যায়ে ইংরেজ শাসনের বিরুদ্ধে আন্দোলন করে। আর প্রিয় শিক্ষার্থীরা, এরই পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত ইংরেজরা 1947 খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশ ছেড়ে চলে যায়। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয়ত লক্ষ্য করো, 1947 সালে ইংরেজরা ভারত উপমহাদেশ ছেড়ে চলে যাওয়ার পর 1971 সাল পর্যন্ত পাকিস্তানি শাসন বলবৎ ছিল। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের এই পরবর্তী পাকিস্তানি শাসন আমল সম্পর্কে ধারণা দিব, যার ওই ফলশ্রুতিতে বর্তমানে আমাদের আধুনিক স্বাধীন বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, 1947 সালে যখন এদেশ থেকে, অর্থাৎ এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা চলে যায়, তখন জন্ম হয় ভারত ও পাকিস্তান নামে 2টি স্বাধীন রাষ্ট্র।
আর পাকিস্তান ছিল দুইটি ভিন্ন অঞ্চল নিয়ে গঠিত একটি বেমানান রাষ্ট্র। পশ্চিম অংশটিকে বলা হতো পশ্চিম পাকিস্তান আর পূর্ব অংশটিকে বলা হতো পূর্ব পাকিস্তান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে পাকিস্তানের শাসন ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানের অবাঙালি শাসকদের হাতে। তারা নানাভাবে পূর্ব পাকিস্তানের মানুষকে শোষণ করত। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি তোমাদেরকে বলে রাখি, বর্তমান আমাদের যে বাংলাদেশ, তখন এই আমাদের বাংলাদেশ অংশটিকেই কিন্তু বলা হতো পূর্ব পাকিস্তান, আর পাকিস্তান দেশটিকে ওই সময় বলা হতো পশ্চিম পাকিস্তান। প্রিয় শিক্ষার্থীরা, তাই এই পশ্চিম পাকিস্তানিরা নানাভাবে কিন্তু পূর্ব পাকিস্তানের মানুষকে শোষণ করত, আর তাই অধিকার আদায়ের জন্য বাঙালিরা একত্রিত হয়, সংগ্রাম করতে থাকে পাকিস্তানি এই শাসকদের বিরুদ্ধে। প্রিয় শিক্ষার্থীরা, অবশেষে এই সংগ্রামের ফলশ্রুতিতে 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে 16ই ডিসেম্বর 1971 সালে বাঙালি অর্জন করে স্বাধীনতা। আর প্রিয় শিক্ষার্থীরা, জন্ম হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্রের। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পাঠ 8, 9 এবং 10 এই 3টি পাঠের আলোচনা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন এই অধ্যায়টির 2টি সৃজনশীল প্রশ্ন সম্পর্কে তোমাদেরকে ধারণা দিব। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, অনুশীলনী সৃজনশীল প্রশ্ন 1 এর উদ্দীপকটি হচ্ছে, এক পাশে লক্ষ্য করো, প্রধান ফসল ধান, প্রচুর ধান উৎপাদন আর রপ্তানিকৃত দ্রব্য চিংড়ি ও ব্যাং। এটি হচ্ছে তথ্য 1। আর তথ্য 2, আকাশপথে আমেরিকায় তৈরি পোশাক রপ্তানি, পাটজাত দ্রব্য বিশ্বব্যাপী প্রশংসিত। প্রিয় শিক্ষার্থীরা, আমি উদ্দীপকটি তোমাদের জন্য আরেকবার বলছি। তথ্য 1, প্রধান ফসল ধান আর প্রচুর ধান উৎপাদন আর রপ্তানিকৃত দ্রব্য চিংড়ি ও ব্যাং। প্রিয় শিক্ষার্থীরা, তথ্য 2, আকাশপথে আমেরিকায় তৈরি পোশাক রপ্তানি আর পাটজাত দ্রব্য বিশ্বব্যাপী সমাদৃত। প্রিয় শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো, উদ্দীপক অনুসারে আমাদের এখানে জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে, ক, কোন সম্রাট 50টি বৌদ্ধবিহার নির্মাণ করেন? প্রিয় শিক্ষার্থীরা, উত্তর হবে পাল বংশের সম্রাট ধর্মপাল 50টি বৌদ্ধবিহার নির্মাণ করেন। আমি আবার বলছি, পাল বংশের সম্রাট ধর্মপাল 50টি বৌদ্ধবিহার নির্মাণ করেন। এরপর লক্ষ্য করো, খ, টোল বলতে কি বোঝায়? অনুধাবনমূলক প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটির উত্তরে আমি আগেই তোমাদেরকে ধারণা দিয়েছি কিন্তু, যে হিন্দুদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে বলা হতো টোল। তোমরা সর্বপ্রথম এই লাইনটি এই প্রশ্নের উত্তরে লিখবে। তারপরে টোলের প্রধান পাঠ্য বিষয় ছিল হিন্দু ধর্মগ্রন্থ। আর প্রাচীন বাংলাদেশে হিন্দুদের যে প্রাথমিক বিদ্যালয়ের 3 ধরনের শ্রেণীবিভাগ আমি তোমাদেরকে বুঝিয়েছি, সেই 3 ধরনের শ্রেণীবিভাগটা এখানে তোমরা সংক্ষেপে বুঝিয়ে লিখবে। এরপরে লক্ষ্য করো, গ, তথ্য 1 মতো প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্রটি ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকে তথ্য 1 যে চিত্রটি আমরা লক্ষ্য করছি, এই তথ্য 1 তথ্যগুলো অনুযায়ী এখানে তোমরা লিখবে যে তথ্য 1 প্রাচীন বাংলাদেশের গৌরবময় অর্থনীতির সমৃদ্ধ কৃষিক্ষেত্রটি ফুটে উঠেছে। প্রিয় শিক্ষার্থীরা, কারণ প্রাচীন যুগে বাংলাদেশের অর্থনীতি ছিল কৃষি নির্ভর। এ সময় উৎপাদিত কৃষি পণ্য চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত থাকত। প্রিয় শিক্ষার্থীরা, আর এই প্রশ্নের উত্তরে তোমরা প্রাচীন বাংলার যে প্রধান ফসলগুলো এবং অন্যান্য যেসব ফসল বেশি উৎপাদিত হতো সেই উৎপন্ন ফসলগুলোর বর্ণনা দিবে। এরপরে লক্ষ্য করো, ঘ, তথ্য 2 উল্লেখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ মতামত দাও। প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকে উল্লেখিত তথ্য 2 বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে কিন্তু সাদৃশ্যপূর্ণ।
প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা যে এই অধ্যায় থেকে যে ধারণাটি লাভ করেছ, তাতে করে আমার সাথে সাথে তোমরাও এই বিষয়টির সাথে একমত। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আর একমত পোষণ করার কারণে তোমরা এখানে বেশ কিছু তথ্য দিয়ে তোমাদের যুক্তি উপস্থাপন করবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রাচীন যুগ থেকে কিন্তু বাংলাদেশের তাঁতিরা মিহি সুতি ও রেশমি কাপড় বুনতে পারদর্শী ছিল। মসলিন কাপড় ছিল জগৎ বিখ্যাত। তখন কিন্তু মসলিন বিদেশেও রপ্তানি করা হতো। প্রিয় শিক্ষার্থীরা, আর উদ্দীপকের লক্ষ্য করছে অনুরূপভাবে বর্তমান সময়ে বাংলাদেশে তৈরি পোশাক আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। এখন উন্নত বিশ্বে বাংলাদেশের তৈরি পোশাকেরও বেশ কদর বেড়েছে। আর প্রিয় শিক্ষার্থীরা, আমাদের রপ্তানি আয়ের সিংহভাগও আসে কিন্তু এই তৈরি পোশাক শিল্প থেকে। আর পোশাক শিল্পের ন্যায় পাটও বাংলাদেশের একটি অন্যতম অর্থনৈতিক ফসল। বর্তমানে দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশে উৎপাদিত পাটজাত দ্রব্য কিন্তু রপ্তানি করা হচ্ছে। আর প্রিয় শিক্ষার্থীরা, এভাবেই যদি তোমরা বুঝিয়ে লিখতে পারো তাহলে প্রশ্নটির উত্তর খুব সুন্দর হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা অনুশীলনী সৃজনশীল প্রশ্ন 2 সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকটি লক্ষ্য করো। আধুনিক ইতালির জনক ছিলেন কাউন্ট ক্যাভোর। ইতালির স্বাধীনতা ও ঐক্য অর্জনে তার দান ছিল সর্বাধিক। অন্যদিকে জোসেফ মাৎসিনি ইতালির যুবশক্তিকে সংঘবদ্ধ করেন। যুব সমাজ অত্যাচার, অবিচার ও কারাবাস প্রভৃতির ভয়ভীতি না করে দলে দলে তার সঙ্গে যোগ দেয়। তার নেতৃত্বে ইতালির জনগণের মধ্যে এক ব্যাপক জাগরণের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ উদ্দীপকটি জানলে। এখন প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো এই উদ্দীপক অনুসারে জ্ঞানমূলক প্রশ্ন ক, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে দূরত্ব কত মাইল? প্রিয় শিক্ষার্থীরা, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে দূরত্ব প্রায় 1200 মাইল। আমি আবার বলছি, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে দূরত্ব 1200 মাইল। এরপর লক্ষ্য করো খ, অনুধাবনমূলক প্রশ্ন, পাকিস্তান সরকারের বিরুদ্ধে সর্বস্তরের বাঙালি ঐক্যবদ্ধ হয়েছিল কেন? প্রিয় শিক্ষার্থীরা, পাকিস্তান সরকার কর্তৃক সকল প্রকার বৈষম্য ও নির্যাতন থেকে মুক্তি ও স্বাধীনতা পেতে সর্বস্তরের বাঙালি পাকিস্তান সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তরে তোমরা আরও লিখবে, পূর্ব পাকিস্তানের জনগণের প্রতি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে নানা ধরনের বৈষম্যমূলক আচরণ করে। আর এ থেকে পরিত্রাণ লাভের জন্যই পাকিস্তান সরকারের বিরুদ্ধে সর্বস্তরের বাঙালি ঐক্যবদ্ধ হয়েছিল। এরপর লক্ষ্য করো গ, প্রয়োগমূলক প্রশ্ন, কাউন্ট ক্যাভোরের মতো কোন মহান নেতার প্রতিচ্ছবি লক্ষ্য করা যায়, ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, আমি জানি এটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। উদ্দীপকে কাউন্ট ক্যাভোরের মধ্যে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিচ্ছবি লক্ষ্য করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে তোমরা এই প্রশ্নের উত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতির যে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হয় এবং স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয় তার পটভূমিটা তোমরা প্রিয় শিক্ষার্থীরা তুলে ধরবে। প্রিয় শিক্ষার্থীরা, 1970 সালের সাধারণ নির্বাচন থেকে শুরু করে 1971 সালের 26শে মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন এবং সেই বার্তা সারা দেশে পাঠিয়ে দেন, তখন কিন্তু সকল বাঙালি জাতি, ইপিআর সদস্য, সেনা ও জনতা দ্রুত সংগঠিত হয়ে মুক্তিযুদ্ধ শুরু করে। আর বঙ্গবন্ধুর নেতৃত্বেই কিন্তু দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতি বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র অর্জন করে। তাই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নের উত্তরে বলতে পারো যে উদ্দীপকে কাউন্ট ক্যাভোরের মধ্যে বাঙালি জাতির পিতা এবং বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিচ্ছবি লক্ষ্য করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে লক্ষ্য করো ঘ, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, মাৎসিনির মতো উক্ত নেতার নেতৃত্বের ফলেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল
মূল্যায়ন করো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমি তোমাদের জন্য যে আলোচনা তুলে ধরলাম তার মাধ্যমে এটাই প্রতীয়মান হয় যে উদ্দীপকের মাতৃনীর মতো উক্ত নেতা অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের ফলেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, আর এই প্রশ্নটির উত্তরে তোমরা 1947 সাল থেকে শুরু করে 1971 সালের 16ই ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন অবদানগুলো তোমরা আগে তুলে ধরবে। তারপরে প্রিয় শিক্ষার্থীরা, বঙ্গবন্ধুর এই অবদানের সাথে সাথে জোসেফ মাৎসিনি যেমন ইতালির জনগণের মধ্যে ব্যাপক জাগরণ সৃষ্টি করেছিলেন, ঠিক তেমনিভাবে আমাদের বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি যে নবজাগরণের সূত্রপাত করেছিল তার কিন্তু একটা সাদৃশ্য বিদ্যমান থাকে। আর প্রিয় শিক্ষার্থীরা, এভাবেই তোমরা এই প্রশ্নটির উত্তর তুলে ধরবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটি উপভোগ করেছো এবং তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।